যিনি উজাড় করে দিয়েছেন এই বিএনপির জন্য, রাজপথ আন্দোলন সংগ্রামে যার মেধাকে বিকশিত করেছেন, সমস্ত লোক লালসার ঊর্ধ্বে থেকে যিনি বিএনপিকে ভালোবেসে যাচ্ছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, সুলভধর্ম আইনজীবী, বাংলাদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত হৃদয়ের স্পন্দন, জনবন্দিত জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ তার মূল্যবান বক্তব্য রাখছেন। যাকে উদ্দেশ্য করে যার স্মরণ সভায় উপস্থিত আমরা হয়েছি, সেই তারুণ্য দীপ্ত প্রাণবন্ত একটি ছেলে পৃথিবী থেকে চলে গেছে। জাহিদুজ্জামান তানভীর পিতা শামসুজ্জামান সাহেব এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদ ইসলাম স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সহ উপস্থিত এলাকাবাসী। কথা বলার মতো যে পরিবেশ, যে শব্দ, যে ভাষা, এটা ব্যবহার করার মতো এই মুহূর্তে কিছু পাচ্ছে। শামসুজ্জামান সাহেব শহীদ জাহিদুজ্জামান তানভীরের পিতা, তিনি কথা বলতে পারেন, তার বাষ্পরুদ্ধ কণ্ঠ এটা অশ্রু হয়ে, চোখের পানি হয়ে ছড়তে পারছে না, কিন্তু তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে অবিশ্রান্ত ধারায় যে কান্না ঝরছে, আমরা চোখে না দেখলে উপলব্ধি করতে পারছি। যে ছেলের কত স্বপ্ন, বেঁচে থাকার আকুলতা, এবং শুধু পরিবার নয়, দেশকে দেওয়ার যে অফুরন্ত শক্তি ধারণ করেছিল এই কৃষকটি, তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এবং তার এই চলে যাওয়াটা অত্যন্ত অন্যায়ভাবে তাকে বাধ্য করা হয়েছে। একজন শুধুমাত্র ব্যক্তি, কিসের দেশ, কিসের মানুষ, কিসের মানুষের অধিকার, তিনি ক্ষমতায় থাকার জন্য এতই মরিয়া, এতই বৈশাচিক, এতটাই বেপরোয়া, কে শিশু বাচ্চা, কে কিশোর, কি তরুণ, কোন কিছুকেই তিনি আমলে নেননি। তিনি নিজেদের চেতনার কিছু লোককে আইন শৃঙ্খলা বাহিনীতে সাজিয়েছেন এবং তাদেরও বিবেক তিনি কেড়ে নিয়েছেন। সেই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাবের কাছ থেকে তোমাদের বিবেক থাকবে না, তোমাদের একটাই বিবেক থাকবে, সেটা হচ্ছে শেখ হাসিনার মুসাহিবি করা। অতএব আমার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের পৃথিবীতে থাকার কোন অধিকার নেই। সেই দায়িত্বই পালন করেছিলেন সেদিন এই আইন শৃঙ্খলা। তাদের বিবেক কোনো সাড়া দেয়নি যে জাহিদুজ্জামান তানভীরের মতো একটা তারুণ্যদীপ্ত একটি ছেলে, একটা কিশোর, তার বুকে যে গুলি চালানো যায় না, তার দিকে বন্দুক তাক করলেই হৃদয়টা কেঁপে উঠে, এই বিবেক শেখ হাসিনা তার পুলিশ, তার র্যাবের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই কারণে প্রায় ১,৫০০, কারো কারো মধ্যে ২,০০০ সারা বাংলাদেশ থেকে কিশোর তরুণদের জীবন কেড়ে নিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ছাত্র আবু সাইদ বুক চিটিয়ে দাঁড়িয়েছিলেন, গুলি করো। শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। মুগ্ধ পানি দিয়ে বেড়াচ্ছিল, গুলিতে আক্রান্ত কাতর তার সহপাঠীদের জন্য তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। ফাইয়াজকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। বিদায় করা হয়েছে জাহিদুজ্জামান তানভীর। আমার কথা হলো যে
এইরকম 1400, 1500 কিংবা 2000 যারা শিশু কিশোরের রক্ত পান করেছে, তাদের রক্ত দিয়ে হাত রঞ্জিত করেছে, পা রঞ্জিত করেছে, তাদের বিচার ছাড়াই আপনি কি করে বিভিন্ন সংস্কার করবেন? আপনি আইনের সংস্কার, আপনি নির্বাচন কমিশনের সংস্কার, আপনি বিচার বিভাগের সংস্কার, এই 6টি সংস্কারের প্রস্তাব করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যেখানে দেশের কিছু খ্যাতিমান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে এই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কি প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে? শেখ হাসিনার দোষরটা তো এখনো রয়েছে। ওই এসপিডিসি দিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? আপনি সেই বিচারপতিদের দিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? এরা তো অধিকাংশই এখনো শেখ হাসিনাকে যারা রক্ষা করতে গিয়ে মানুষকে মানুষ মনে করেনি, লাশের পাহাড়, লাশের মিছিল যারা তৈরি করেছে, সেই ব্যক্তিরাই তো রয়েছে এখন নানাভাবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সদিচ্ছা, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি দেশ বিদেশ থেকে অনেক সম্মান অর্জন করেছেন, এদেশের মানুষ যাকে আস্থা রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছেন, নিঃসন্দেহে তিনি একজন গুণী মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এটাই তো বড় বিষয়। আপনি সেই পুলিশ কর্মকর্তা, সেই প্রশাসনিক কর্মকর্তা, সেই বিচার বিভাগীয় কর্মকর্তা, তারা তো পদে পদে বাধা দেবে, কারণ তারা তো অত্যন্ত সুবিধাভোগী। তারা তো শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। শেখ হাসিনা তাদেরকে লালন পালন করেছেন। আপনি তারা কি বাস্তবায়ন করবেন? আর যারা তানভীরের হত্যাকারী, ফৈয়াজের হত্যাকারী, আবু সাইদের হত্যাকারী, মুগ্ধর হত্যাকারী, তাদের বিচার ছাড়া কোন সংস্কার কি বাস্তবায়ন হতে পারে? এটা তো হতে পারে না। তো সেই বিচারের কি হল? এখনো তো অবলীলায় তারা ভিতরে ভিতরে নানাভাবে অবস্থান করছেন, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিগত 15, 16, 17 বছরে উপার্জন করেছেন। তার তথ্য, এটা আমার রাজনৈতিক ভাষার কথা নয়, একেবারে অথেন্টিক প্রমাণ সাপেক্ষ। কত লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছেন, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই টাকা তো সব পাচার হয়নি, এখন তো কিছু কিছু আছে, এবং যারা ঘাটতি মেরে আছে তাদের কাছেই আছে। তারা মাঝে মাঝেই নিজেদের মাথা বিষাক্ত সাপের মতো ফনা তোলার চেষ্টা করছে, এবং বিভিন্ন জায়গায় তারা সবল মারার চেষ্টা করছে। আপনার কদিন আগে আনসারদেরকে দিয়ে আনসার বিদ্রোহ ঘটানোর চেষ্টা করলেন। তার কয়েকদিন পরে গোপালগঞ্জে আপনার স্বেচ্ছাসেবক দলের এক ছেলেকে মেরে ফেলা হলো। যখন তাদের নেতারা পালাচ্ছে, তখন ওরা একজন নেতাকে তারা হত্যা করছে, আর পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এই পুলিশ যারা হত্যাকাণ্ড ঘটছে সেখানে দাঁড়িয়ে থাকে, তাহলে এইটা দিয়ে আপনি কার কি সংস্কার বাস্তবায়ন করবেন? আপনি কার বিচার করবেন? মাত্র এই তো 15-20 দিন আগের ঘটনা, বাইতুল মুকাররমের একজন অত্যন্ত নতজানু এবং বিবেক বিক্রি করা একজন খতিব শেখ হাসিনার সকল অপকর্মকে যিনি জায়েজ করার চেষ্টা করেছেন, সে গোপালগঞ্জ থেকে 10 গাড়ি লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করার, খতিবের পদ দখল করার জন্য তিনি চলে এসেছেন। তাকে মদত দিয়েছে কে? যার শক্তিকে তারা অপকর্ম করেছে এবং
আমাদের মহান ধর্ম ইসলামকেও তারা নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং মসজিদে মসজিদে খুতবা পরিবর্তন করেছে। তাদেরই একজন খতিব গোপালগঞ্জ থেকে 10 গাড়ি আপনার লোক নিয়ে এসে বাইতুল মোকাররম দখল করতে আসে, তাহলে এদেরকে মদত দিচ্ছে কি? আমরা যখন বলেছি বিনা ভোটের নির্বাচন, রক্তাক্ত নির্বাচন, বিরোধী দলকে ধ্বংস করার নির্বাচন, ভোটারদেরকে চিমনি করার নির্বাচন, সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতেন, এত বড় অনাচার, এত বড় দুরাচার, এত বড় অপকর্ম গোটা বিশ্ব যখন ছি করেছে শেখ হাসিনার নির্বাচন, তখন পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে ন্যায্যতা দান করা হয়েছে, তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে। আমাদের দেশে এখন কিছু লোক এতই ভারত প্রেমী, তাদের সকল অন্যায়, তাদের সকল অপকর্ম, এই যে ১,৫০০ থেকে ২,০০০ নিষ্পাপ কিশোর তরুণদেরকে হত্যা করলো যে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছেন, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে, তাদের এই অন্যায় সমালোচনা করলে অনেকে ব্যথিত হন, বাংলাদেশে অনেকে ক্ষুব্ধ হন। আমরা পরস্পরের পাশাপাশি প্রতিবেশী দেশ, আমরা যুগ যুগ ধরে আদান প্রদান করেছি, কিন্তু তারা যদি আমাদের দেশের কোন অন্যায়কে সমর্থন করে, আমাদের দেশের রক্তপাতকে তারা যদি সমর্থন করে, আমাদের দেশের কোন হত্যাকারীকে সমর্থন করে, আমার কি অধিকার নাই দিল্লির বিরুদ্ধে কথা বলার? আমার কি অধিকার নাই ভারতের সমালোচনা করার? আপনি এখানকার যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন, দিতে পারেন, সেটা আপনার দেশের পলিসি, কিন্তু আমার দেশের ভিতরে আমার দেশের মানুষকে আমাদের দেশের একটি অবৈধ সরকার অন্যায়ভাবে, বিচারবহির্ভূতভাবে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য একেবারে নরহত্যা চালিয়েছে, নারকীয় হত্যা চালিয়েছে জুলাই মাসে। তাদেরকে আপনারা সমর্থন দিয়েছেন, আগেও দিয়েছেন, পরে দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তো আমরা কি তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারি না? এমনিতেই তো দশকের পর দশক আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে দেখলেই গুলি চালিয়েছে, এই জন্য বহু পতাকা বৈঠক হয়েছে, কোনো কিছুই কানে দেননি। পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত, তাহলে আমার অধিকার নাই সেটা সমালোচনা করা? আপনারা ইলিশ মাছ নেবেন, আমরা বরাবরই ইলিশ মাছ রপ্তানি করেছি, এটা তো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা একের পর এক আমাদেরকে মেরে যাবেন, আমাদের প্রতি অন্যায় ব্যবহার করবেন, তারপরেও আমরা নতজানু থাকবো। বাংলাদেশের মানুষ বোধহয় এতটা কাপুরুষ না, এতটা নতজানু না। তারা নিজের সত্তা, নিজের স্বাধীনতা, নিজের সার্বভৌমত্বের প্রতি তারা কঠিনভাবে বিশ্বাসী এবং নিজের দেশকে তার কাছে নতজানু হতে দিতে চায় না। ৫৪টা নদীর পানি একতরফাভাবে আপনার যখন ইচ্ছা বন্ধ করবে, আবার আপনার দিকে বৃষ্টি হলে আপনি আগাম কোন পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে ছেড়ে দেবে, আর ১-২ দিনের মধ্যে আমাদের একটি বিশাল অঞ্চল প্লাবিত হয়ে গরু, বাছুর, মানুষ সব ভেসে যাবে, তারপরেও আপনাদের কাছে আমাদের নতজানু হয়ে থাকবে। এর বিরুদ্ধে কিছু কথা বলা যাবে। আমাদের দেশেও কিছু মানুষ আছে এত অন্যায় করার পরেও তারা মনে করেন যে না, ভারতের প্রতি আমরা নতজানু হয়ে থাকবো, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সভা তারা এইরকম মনে করেন। আমার মনে হয় এইটা আর বেশি দিন চলবে। আমরা আমাদের বাণিজ্য হবে, সবকিছু হবে, কিন্তু আমরা যেমন আপনাদের সব প্রতিবেশী, আপনাদেরকেও আমাদের সব প্রতিবেশী হিসেবে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মানচিত্র, এর প্রতি আপনাদের রেসপেক্ট, আপনাদের সম্মান দেখাতে হবে। তা না হলে কখনোই আপনি একতরফা ভাবে আমাদের উপর খবরদারি করবেন, তারপরেও আমাদেরকে ওটাই মেনে নিতে হবে, তারপরেও আমাদের প্রেম নিবেদন করতে হবে, এটা বোঝায় আমরা বিশ্বাস করি। একটা বৈষ্ণব কবিতা আছে, বৈষ্ণব কবিতা, যদিও কলসির কানা
তাই বলে কি প্রেম দিব না, এই নীতিতে বাংলাদেশের মানুষ বিশ্বাসী নয়। বন্ধুরা আমার, আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আজকে সমস্ত ধরনের রাজনৈতিক শিষ্টাচার, ভদ্রতা, মাফিয়াতন্ত্র শেখ হাসিনা এমন করে প্রতিষ্ঠিত করে গেছে যে এখান থেকে ভালো মতো সংস্কার করে ভালো কিছু করার এখন একটা সময় এসেছে। কিন্তু সেটা আমাদেরকে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। কিন্তু শেখ হাসিনার পোষকদেরকে রেখে, শেখ হাসিনার প্রশাসনকে রেখে, যাদের হাত রক্ত মাখা, যাদের হাত জাহিদুজ্জামান তানভীর মুগ্ধদের রক্ত মাখা, তারা কি করে সংস্কারের বাস্তবায়ন করবে? সংস্কার প্রস্তাব না হয় যারা দিলেন গুণীজনদেরকে, ইতিহাস দলিল আলম মজুমদার, ডক্টর রিয়াজ আহমেদ, আলী রিয়াজ, এদেরকে দিয়েছেন, এরা ভালো কিছুই করবে, কিন্তু বাস্তবায়ন তো এরা করবে না। শেখ হাসিনার প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম ফেনী, তার উনি ফেনীতে গেলে পরে একজন ব্যক্তি পরবর্তীতে বিশাল সন্ত্রাসী এমপি হয়ে গেল, তার নাম মিজান। তো সারা বাংলাদেশে এই ধরনের মাফিয়া এমপিদের রাজত্ব তৈরি করেছিলেন, সেইটার পুনরাবৃত্তি হোক, এটা তো এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ শান্তি, স্থিতি এবং প্রকৃত গণতন্ত্র, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে যে অপরাধী তার বিচার হবে, যে ভুক্তভোগী সে ন্যায় বিচার পাবে। এটাই তো গণতন্ত্রের শর্ত, এটাই তো গণতন্ত্রের উপাদান। আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু স্বৈরাচার ফ্যাসিবাদের দোসরদের দিয়ে সেটি হবে না। আমরা বলেছিলাম, বারবার বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ বাতিল করেন। এই চেয়ারম্যানের পদ তো নির্বাচন হয়নি, এটা কোনো ফেয়ার নির্বাচন হয়নি। আওয়ামী লীগের আমলে ছিল, আওয়ামী লীগের যারা নমিনেশন পাবে তারাই নির্বাচিত। এই কারণে এলাকার গুন্ডা পান্ডা সন্ত্রাসী স্থানীয় এমপি অথবা কোন প্রভাবশালী নেতাকে অনেক টাকা দিয়ে তারা আওয়ামী লীগের নমিনেশন নিতে, নমিনেশন নাই তো পরে চেয়ারম্যান হওয়া যাওয়া। হাসিনার আমলে তো কোনো ভোটাভুটির দরকার নেই। তাহলে এই যে লোকগুলো যে এখন চেয়ারম্যান আছে, এরা কি আপনার কোনো ভালো সংস্কার, এরা কি কোনো ভালো কাজ করতে দেবে? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আবারও বলছি, অবিলম্বে আপনারা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাতিল করুন। তা না হলে আপনারা ভালো কিছু করতে পারবেন না, সংস্কার বাস্তবায়ন হবে। সরকার বাস্তবায়নের দায়িত্ব তো তৃণমূল থেকে উপর পর্যন্ত ডিসি, এসপি, সচিব, জজ, বিচারক এবং ইউপি চেয়ারম্যান সবাই থাকবে। এই কীট পতঙ্গ থাকলে আপনি ভালো কিছু করবেন কি করে? এবং আর যদি করতে না পারেন, তাহলে জাহিদুজ্জামান তানভীর, মুগ্ধ, আবু সাইদ, এদের যে রক্ত, এদের যে আত্মদান, এই আত্মদান বৃথা হয়ে যাবে। আমরা আবার সেই স্বৈরাচার বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করি। তাই এখনো সময় আছে, আমরা এই বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটি মর্যাদাশালী, একটি উন্নত গণতান্ত্রিক দেশে এবং সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য আমাদেরকে অতি তাড়াতাড়ি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জাহিদুজ্জামান তানভীরের পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি। আমি তানভীরের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমার ছেলেকে হারিয়েছি, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেকে খুশি করেন।
বাংলাদেশে শান্তি বর্ষিত হবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম। স্লোগান দিও না, স্লোগান দিও না। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, আপনার মূল্যবান সময় নষ্ট করে আজকের এই শোক সভায় আপনি এসেছেন, এই জন্য এই এলাকার মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ। রুহুল কবির রিজভী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শিল্প এবং বাণিজ্য বিষয়ক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কালাম, তাকে আমরা চৈতির কালাম হিসেবে জানি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত আরেক প্রিয় বড় ভাই, আমার অত্যন্ত সহযোগিতার সহযোগী জনাব মুস্তাফিজুর রহমান সেগুন। আমার মাঝে উপস্থিত আছেন আমার বন্ধু জনাব আব্দুল সালাম সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন, সরি আমি একটু আগে ভুল করে ফেলছি, শহীদ জাহিদুজ্জামানের বাবা জনাব শামসুজ্জামান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী অত্যন্ত প্রিয় নেতা, পরিশ্রমী নেতা জনাব আব্দুর রাজ্জাক সহ আমি অনেকের নাম বলতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। উপস্থিত আছেন আমার জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শহীদ তানজিম আহমেদ এর পরিবার সহ অত্র এলাকার সক্রিয় মুরব্বিয়ান, আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমি বক্তৃতা দিতে চাই না, শুধু আপনাদের সামনে দুইটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনারা জানেন এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমাদের প্রিয় ছোট ভাই, আমাদের অত্যন্ত মেধাবী ছাত্র জনাব শহীদ তানজিম আহমেদ জাহিদুজ্জামান তানজিমের আজকের এই স্মরণ সভায় বলতে চাই, রিজভী ভাই আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, রব্বুল আলামিনের দরবারে বলতে চাই, রিজভী ভাই এই তানজিমের বিচার করতে হবে, করতে হবে, করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের কোনো দাবি নাই, আজকে এই তানজিমকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। এই খুনি স্বৈরাচারী সরকারের হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশের মাটিতে আছে। আমি রিজভীকে উদাত্ত আহ্বান জানাবো,
আমি এই উত্তরখান দক্ষিণখানের বাসিন্দা। দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ আমার একটা ফ্যাক্টরি আছে চৈতি গ্রুপ নামে, আপনারা সবাই ছিলেন। এখানে চৈতির মোড় বা চৈতি বলে সবাই ছিল, আমাকে হয়তো অনেকেই ছিলেন না, কারণ আমি গাড়িতে আসি, গাড়ি থেকে যাই। কিন্তু আমি 30 বছর আজ যাবৎ এই ফ্যাক্টরিতে আমরা ব্যবসা বাণিজ্য করে আসছি। আজকের এই স্মরণ সভায় বিগত 15.5 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার যে পৈশাচিক নির্যাতনে সারা বাংলাদেশ নির্যাতিত, এমন কোন সেক্টর নাই যে নির্যাতিত হয় নাই। সর্বশেষ গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আমরা দ্বিতীয় বাংলাদেশ ফিরে পেয়েছি। এই বাংলাদেশের শহীদ হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, মেধাবী ছাত্র নেতা জনাব শহীদ জাহিদুজ্জামান তানভীর। আমরা তার জন্য গর্ববোধ করি এবং তার আজকের এই স্মরণ সভায় তার পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে শোক সমগ্র পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ফেরত নসিব করে, এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি এই আনবিরকে শহীদের মর্যাদা দিতে হবে। এবং আমরা যারা এই এলাকায় বসবাস করি এই পরিবারকে আমরা সর্বোচ্চ সম্মান দেব ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি। এই আনবিরের কারণে আজকে আমি এখানে দণ্ডায়মান। আনবিরের কারণে ইনশাল্লাহ আমার বন্ধ ফ্যাক্টরি আমি চালু করব। আনবির জেলা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার শহীদের বিনিময়ে আমরা যে আমাদের দেশ ফিরে পেয়েছি, এই জন্য আনবিরদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাবেক ছাত্রতা বর্তমানের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির ভাই, মঞ্চে উপস্থিত আছেন বিএনপি শিল্প ও বাণিজ্য সম্পাদক জনাব আবুল কালাম, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরের উত্তর বিএনপি পশ্চিম নেতা জনাব আব্দুল রাজ্জাক, মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য জনাব আব্দুল সালাম সহ মঞ্চে উপস্থিত আছেন আমাদের শহীদ তানভীরের পিতা। আমি বক্তব্যের প্রথমেই শহীদ তানভীর সহ যে সমস্ত ছাত্র জনতা এই খুনি হাসিনা কর্তৃক নির্মম ভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যাতে তাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করেন সেই দোয়া করি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সদ্য নেতা প্রিয় নেতা রুহুল কবির ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু তানভীরের আপনার প্রতি একটি কথা বলতে চাই যে আমাদের বিএনপি পরিবার কিন্তু অনেক বড় বিএনপি পরিবার। আমরা সবাই আপনার সাথে আছি ইনশাআল্লাহ। আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো সহায়তায় আপনারা আমাদের বিএনপি পরিবারের কাছে পাবেন এবং আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিয় নেতা রুহুল কবির রিজভী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বাণিজ্য শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপি ঢাকা মহানগর সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শেখুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন সহ আমাদের ঢাকা মহানগরের সকল নেতৃবৃন্দ, আমাদের বৃহত্তর উত্তরা বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, বিগত আন্দোলনে আমাদের শহীদুজ্জামান তানভীরের আজকের এই স্মরণ সভায় আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ যেন তানভীরকে বেহেশত
নসিব করেন। আল্লাহ যেন এই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সবাইকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। এই বলে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। একজন স্মরণ সভায় এখন মেধাবী ছাত্রকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ শেখ হাসিনা। স্মরণ সভায় থেকে আমাদেরকে গাম্ভীর্য বজায় রেখে আমরা বক্তব্য শুনবো আনোয়ার সাহেবের। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মোস্তাফিজুর রহমান সাহেব। খুনি হাসিনা কর্তৃক নিহত শহীদ আরো বুঝিয়েছেন ঢাকা আদালতের অভিভাবক আমাদের ঢাকা রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক